অটোমেটিক চলতেছে সেটার বলে অটো। আর ইমিউন মানে আমাদের ইমিউন সিস্টেম, তাইলে এটা হচ্ছে ইমিউন সিস্টেমের অটোইমিউন ডিজিজ। এই অটোইমিউন বলতে কি বুঝছো? আমাদের ইমিউন সিস্টেমের প্রধানত কাজ কি? আমাদের ইমিউন সিস্টেম সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা গেলে ইমিউন সিস্টেম সেইটারে মেরে ফেলার ট্রাই করে, ঠিক আছে? এটা হচ্ছে ইমিউন সিস্টেমের কাজ। আর এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে হয় কি, আমাদের শরীর খারাপ সেলগুলারে মানে রোগটারে মারতে চেষ্টা করে, যেই সেলের রোগ, কিন্তু এই ভালো সেলরেও মেরে ফেলতে চায়। এজন্যই নাম হয়েছে অটো ইমিউন ডিজিজ। এই ক্ষেত্রে খারাপ সেল তো মারবি, সাথে ভালো সেলও মেরে ফেলতে চায়। এইগুলারে বলে অটো ইমিউন ডিজিজ। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের অটো ইমিউন ডিজিজ। বুঝতে পারতেছেন? জি স্যার। রিউমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে? আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, আপনারা কি ছবি পাইছেন? এগুলার বইয়ের ছবি পাইছেন? আপনি একটু না, ছবি পাই নাই। স্ক্রিন শেয়ার করে দেন, স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট করেন। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস তাহলে কি? অটোইমিউন ডিজিজ। আগেই বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস কি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত জয়েন্টে আর্থ্রাইটিস মানে বাতে ব্যথা যেগুলোরে বলি আমরা, আর্থ্রাইটিসের একটা রূপ। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে সাধারণত আমাদের ছোট ছোট যে জয়েন্ট গুলো, বড় জয়েন্ট, আমরা আগের দিন অস্টিওআর্থ্রাইটিসে বলছিলাম বড় জয়েন্টের সমস্যা। আর এই ক্ষেত্রে হয় কি, ছোট জয়েন্ট। ছোট জয়েন্ট আছে কোথায়? যে আমাদের হাতের আঙুলের যেসব জয়েন্ট, পায়ের আঙুলের যেসব জয়েন্ট, এগুলাই প্রথমত শুরু হয়। এরপর বড় জয়েন্টে অ্যাটাক হইতে পারে, কিন্তু প্রথমে শুরুটা সবসময় ছোট জয়েন্ট দিয়ে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, ঠিক আছে? প্রধানত হাতের জয়েন্ট, হাতের আঙুল, পায়ের আঙুল, এগুলো দিয়ে ব্যথা শুরু হয়। পরে এগুলা হাঁটু বা গোড়ালি বিভিন্ন জায়গায় যাইতে পারে, কিন্তু প্রথমত সবসময় ছোট জয়েন্ট দিয়ে শুরু হবে, ঠিক আছে? ছোট জয়েন্ট দিয়ে শুরু হবে। এর লক্ষণ কি কি? প্রধান লক্ষণ তো ব্যথা। পেশেন্ট প্রথম কমপ্লেইনই করবে তার পেইন হচ্ছে বা ব্যথা হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে, সাথে জয়েন্ট কি শক্ত হয়ে যাবে, ঠিক আছে? স্টিফনেস আসবে, এটা বলে স্টিফনেস, শক্ত হয়ে যাওয়া। স্টিফনেস আসবে যখন সে কাজ করতে চাইবে, কাজ করার জন্য কিছু ধরতে চাইবে, কোনো ওয়েট বিয়ার করতে চাইবে, তখন সেগুলো পারবে না, ঠিক আছে? পারবে না, তার দুর্বলতা দেখা যাবে। এইগুলাই প্রধানত মেইন জয়েন্ট। আর ফুলে উঠে ইনফ্লামেশনের যে সব সাইন, ইনফ্লামেশনের সাইন কি কি আছে? ইনফ্লামেশনের সাইন সাধারণত 5টা, ঠিক আছে? কি কি সাইন? ব্যথা, প্রথম সাইনই হচ্ছে ব্যথা। তারপর কি? ফুলে ওঠা, তারপর কালো হয়ে যাওয়া। আর কি হয়? ফাংশন লস হয়, মানে ধরেন হাত দিয়ে আমরা তো নরমালি কাজ করতে পারতেছি, কিন্তু যখন ব্যথা হবে আমরা কি কাজ করতে পারবো? কাজ করতে পারবো না। এগুলো হচ্ছে ইনফ্লামেশনের সাইন, লস অফ ফাংশন বলি। এরকম হইতে পারে। আর অনেক সময় ক্রিপিটেশন পাবো। ক্রিপিটেশন কি জিনিস? যেই জয়েন্টে ইনফ্লামড হবে, ধরেন যে জয়েন্ট, হাতের আঙুলের জয়েন্টে যদি হয়, আমরা ওই জয়েন্টে যদি সাউন্ড শুনতে চাই, তাহলে একটা পাতার মরমরের যে সাউন্ড, বাতাস উড়ে যে পাতার যে সাউন্ড, ওই রকম সাউন্ড পাবো জয়েন্টের ভিতর থেকে। এটারে বলে ক্রিপিটেশন, ঠিক আছে? ক্রিপিটেশন। এই ক্ষেত্রে ক্রিপিটেশনটা আসবে, ক্রিপিটেশন পাবো। এগুলোই সাধারণত আমাদের সাইন সিম্পটম। আর সে দৈনিক কাজকর্ম তো করতেই পারবে না, আগেই বললাম। আর ব্যথাটা সাধারণত ঘুম থেকে ওঠার পর সকালে বেশি হয়। মর্নিং স্টিফনেস বলি আমরা এই ক্ষেত্রে, এটারে বলি মর্নিং স্টিফনেস। সকালে ঘুম থেকে ওঠার পর সে একদমই নাড়াতে পারবে না, যে জয়েন্ট সমস্যা ওই জয়েন্ট একদমই নাড়াতে পারবে না। ব্যথা তারপর আস্তে আস্তে এটা স্বাভাবিক হবে, কিন্তু ব্যথা থাকবে। প্রথম দিকে কম থাকবে, আস্তে আস্তে পারবে আর কি, ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? এক মিনিট, আরেকটা স্লাইডে যাচ্ছি। এবার আসেন এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কিভাবে, কি থাকলে, কি কি সাইন সিম্পটম থাকলে আমরা বুঝবো যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। 7টা সাইন সিম্পটম লাগে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ডায়াগনোসিস করার জন্য আমাদের 7টা সিম্পটম মিলাইতে হবে। প্রথম সিম্পটম, এটারে বলে ARA ক্রাইটেরিয়া। এই যে লেখা আছে দেখেন, ARA ক্রাইটেরিয়া। এই ARA এর মানে কি? আমেরিকান রিউমাটিসিজম অ্যাসোসিয়েশন, ঠিক আছে? ARA ক্রাইটেরিয়া বলি। 7টা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া
মর্নিং স্টিফনেস। ওই যে বললাম যে সকালে ব্যথা বেশি হবে, আর সকালে ঘুম থেকে ওঠার পর যে জয়েন্ট এফেক্টেড হবে ওই জয়েন্ট শক্ত হয়ে যাবে, এটা মর্নিং স্টিফ। তারপর নাম্বার পয়েন্ট, থ্রি অর মোর জয়েন্ট, মানে তিন বেশি জয়েন্ট এফেক্টেড হবে। হাতের আঙুলে তো অনেক জয়েন্ট, হাতের আঙুলে অনেকগুলো জয়েন্ট, একটা হাতের আঙুলের মানে সবগুলো আঙুল মিলিয়ে প্রায় 20টার মতো জয়েন্ট আছে। এই ক্ষেত্রে আলাদা আলাদা 3টা জয়েন্ট বাঁচাতে হবে, সেটারে বোঝাচ্ছে আর্থ্রাইটিস অফ 3 অর মোর। পর দেখ আর্থ্রাইটিস অফ হ্যান্ড জয়েন্ট এন্ড রিস্ট জয়েন্ট। ওই যে আগেই বললাম ছোট জয়েন্ট হইতে হবে, বড় জয়েন্ট হইলে সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে না, সেটা তাহলে অস্টিও আর্থ্রাইটিসের দিকে চলে যাবে। এজন্য লিখছে আর্থ্রাইটিস অফ হ্যান্ড জয়েন্ট এন্ড রিস্ট জয়েন্ট। ঠিক আছে, ছোট ছোট জয়েন্টে হাতের আঙুলের যেসব জয়েন্ট সেগুলো, পায়ের আঙুলে হইলেও হবে, সেটাও হবে। তারপর 4 নাম্বার হচ্ছে সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। সিমেট্রিক্যাল মানে কি কেউ জানেন? সিমেট্রিক্যাল মানে সমানভাবে। ঠিক আছে, সমানভাবে বলতে কি বোঝাচ্ছে? ডান হাত বাম হাত দুই হাতে হবে। ঠিক আছে, দুইও হাতে হবে, এটাকে বলে সিমেট্রি। বোথ সিমেট্রিক্যাল, ডান হাত বাম হাত দুই হাতে হবে। যদি এক হাতে হইতো তাহলে ওইটার সিমেট্রিক্যাল হইতো না। ঠিক আছে, যদি দুই হাতে হয় তাহলে ওইটাকে বলে সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। দুই হাতের আঙুলেই আর্থ্রাইটিস হইছে, ওইটাকে বলে সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। তারপর 5 নম্বরে রিউমাটয়েড নোডিউল। রিউমাটয়েড নোডিউল বলতে কি বুঝাইছে? যে জয়েন্ট এফেক্টেড হবে ওই জয়েন্ট একটু শক্ত শক্ত, একটা ফোড়ার নাই, ফোড়া তো নরম হয় ওইরকম না, একটা শক্ত শক্ত টিউমার মনে করবে অনেকে, কিন্তু এটা আসলে টিউমার না, এটা একটা নোডিউল। এইটারে বলে রিউমাটয়েড নোডিউল। ঠিক আছে, এরকম ফিল আসবে। তারপর 6 নম্বরে পজিটিভ আরএ ফ্যাক্টর। পজিটিভ আরএ ফ্যাক্টর বলতে কি বুঝাইছে? আরএ ফ্যাক্টর হচ্ছে একটা টেস্টের নাম। আরএ নাম আসছে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে, আমরা টেস্ট করতে দিই আরএ টেস্ট। ঠিক আছে, আরএ ফ্যাক্টর টেস্ট, এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এই ভ্যালুর উপরে উঠে গেলে এটা পজিটিভ বলে। তাহলে এই টেস্টে যদি পজিটিভ আসে সেটাও একটা সিগনিফিকেন্স। আর লাস্ট পয়েন্ট টিপিক্যাল রেডিওলজিক্যাল চেঞ্জ। রেডিওলজিক্যাল চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? এক্সরে করতে দেব আমরা, এক্সরে তে যদি চেঞ্জ পাই সেটারে বোঝাচ্ছে টিপিক্যাল রেডিওলজিক্যাল চেঞ্জ। এই 7টা পয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো তার রিউমাটয়েড আর্থ্রাইটিস। এর আগে আমরা তাহলে বলতে পারবো না যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? রিউমাটয়েড হইতে হলে তার এই 7টা পয়েন্ট মিলাইতে হবে আমাদের। এই 7টা পয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হইছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি, পড়াছেন কি কি টেস্ট করতে দেব আমরা এই পেশেন্টের? ঠিক আছে, টেস্ট করতে দিব। রিউমাটয়েড 7টা পয়েন্ট তো মিলাইলাম, কিন্তু আলাদা কিছু টেস্টও তো করতে দিতে হবে। ঠিক আছে, কি কি টেস্ট করতে দিব? প্রথমেই তারে করতে দিব কি? সিবিসি করতে দিব। এই জায়গায় একটু ভুল আছে, এটাকে এফবিসি লেখা, এফবিসি না সিবিসি। ঠিক আছে, সিবিসি করতে দিব। সিবিসি কেন করতে দিব? সিবিসি করতে দেব তার ইনফেকশনের মাত্রা বোঝার জন্য। দেখেন লেখা আছে ইএসআর হাই। ইএসআর হাই মানে তার ইনফেকশন আছে। যদি ইএসআর বাড়ে কারো তাহলে বুঝতে হবে তার ইনফেকশন আছে। ঠিক আছে, তারপর দেখেন আরেকটা কথা আছে প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া মানে কি জিনিস? প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে আমাদের রক্তের বিভিন্ন ধরনের সেল আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, নামগুলোর সাথে তো আপনারা পরিচিত না? আরবিসি মানে কি? লোহিত রক্ত কণিকা। আরবিসি মানে লোহিত রক্ত কণিকা। ডাব্লিউবিসি মানে কি? শ্বেত রক্ত কণিকা। আর প্লাটিলেট মানে কি? অনুচক্রিকা। হ্যাঁ, হোয়াইট ব্লাড সেল। আর প্লাটিলেট মানে অনুচক্রিকা। ঠিক আছে, এই তিনটাই যদি কারো কমে যায়, তিনটাই নরমাল লেভেলের থেকে যদি কারো কমে যায় তাহলে তারে বলে প্যানসাইটোপেনিয়া। ঠিক আছে, তাহলে তারে বলে প্যানসাইটোপেনিয়া। আমাদের শরীরে প্লাটিলেট কত স্বাভাবিক কতটুকু থাকে কেউ জানেন? কতগুলো থাকে প্লাটিলেট? আর ডাব্লিউবিসি কত থাকে? হোয়াইট ব্লাড সেল 4,000 থেকে 11,000। 4,000 থেকে 11,000। আর আরবিসি কত থাকে? আরবিসি রেড ব্লাড সেল এটা 7,200 থেকে না, 7,200 থেকে না, রেড ব্লাড সেল অনেক বেশি। কত কেউ জানেন? 4.5 মিলিয়ন টু 6
মিলিয়ন, মানে 45 লাখ থেকে 60 লাখ এরকম থাকে, ঠিক আছে? 45 লাখ থেকে 60 লাখ। আর হিমোগ্লোবিন কত নরমাল? হিমোগ্লোবিন ছেলে হ্যাঁ কত? মেয়ে আলাদা না করলেও হবে, একটা বলেন রেঞ্জে তাও হবে 12 থেকে 16, ঠিক আছে? 12 থেকে 16 ছেলেদের একটু বেশি থাকে, মেয়েদের একটু কম থাকে। বুঝতে পারছেন সবাই? প্লাটিলেট কমে কি বলেন তো? ডিজিজের নাম প্লাটিলেট কমে যায়, কিছুদিন আগেও ছিল অনেক। ডেঙ্গু হলে প্লাটিলেট কমে, ডেঙ্গু। হ্যাঁ ডেঙ্গু হলে প্লাটিলেট কমে যায়। হ্যাঁ ডেঙ্গু হলে কমে যায়, ঠিক আছে? আর ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে কি? সে ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে যে কোনো ইনফেকশনে, যে কোনো ইনফেকশন আমার বডিতে আছে কিনা এটা আমরা বুঝি কি দ্বারা? ডাব্লিউবিসি কাউন্ট দিয়ে। যদি ডাব্লিউবিসি কাউন্ট 11,000 এর বেশি হয়ে যায় তাহলে আমরা বুঝবো কি শরীরে কোনো ইনফেকশন আছে, ঠিক আছে? এই যে আমরা একটু আগে বলছিলাম না যে ইমিউন সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা মেইনলি কাজ করে ডাব্লিউবিসি, ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় ডাব্লিউবিসি। এজন্য আমাদের যদি কোনো রোগ টোগ হয় তাহলে এই ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায়। কারণ কি বাড়ে কেন? ওই রোগটার প্রতিহত করার জন্য এই ডাব্লিউবিসি কাউন্টটা বাড়ে, ঠিক আছে? আর আরবিসি তো আরবিসি থেকে আমাদের হিমোগ্লোবিনটা বেশি প্রয়োজন, কারণ অ্যানিমিয়া হয়। হিমোগ্লোবিন এই ক্ষেত্রে অ্যালসাইট গুলোই কমে যাবে, এই যে ডাব্লিউবিসিও কমবে, আরবিসিও কমবে, প্লাটিলেটও কমবে, ঠিক আছে? কারণ এটা কি অটো ইমিউন ডিজিজ, আগেই বলছি, এটি কমে যাবে। সবকিছু কমা কি খারাপ না ভালো? শুনতে পাচ্ছেন? সবকিছু কমে যাওয়ার অর্থ স্যার খারাপ, এটা তাহলে খারাপ, তাহলে এই ডিজিজটা খারাপ, ঠিক আছে? সবকিছু কমে যাবে, এটা হচ্ছে খারাপ। তারপর আমরা সেকেন্ড টেস্ট কি করতে দিব? সিবিসি তো গেল, তারপর আমরা কি করতে পারবো? তারপর আমরা স্পেসিফিক কিছু টেস্ট করতে দেব, আরএ টেস্ট করতে দেব। আগেই বলছি ওই যে ক্রাইটেরিয়ার ভিতর আরএ টেস্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিস টেস্ট, ফ্যাক্টর টেস্ট, ঠিক আছে? আরএ ফ্যাক্টর বলে, পুরো মানে হচ্ছে আরএ ফ্যাক্টর, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর। এই আরএ টেস্ট করতে দেব, আর ডাব্লিউ টেস্ট লাগবে না, ঠিক আছে? আরএ টেস্ট শুধু আরএ টেস্ট করতে দেব। আর কি করতে দেব? এনটি-সিসিপি অ্যান্টিবডি টেস্ট, ঠিক আছে? এই দুইটাই স্পেসিফিক রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। মেইনলি আমরা এই দুইটা টেস্ট দ্বারাই কনফার্ম করতে পারি যে এর রিউমাটয়েড আর্থ্রাইটিস হইছে না হয়নি। এই দুইটা টেস্ট দিলে বুঝে যাবো, যদি দুইটা টেস্ট পজিটিভ আসে তাহলে কি তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হইছে। আরএ টেস্ট, আরএ ফ্যাক্টর টেস্ট, আর হচ্ছে এনটি সিসিপি অ্যান্টিবডি। এই সিসিপির মানে হচ্ছে সাইক্লিক সিট্রুলেটেড পেপটাইড, ঠিক আছে? যদি পুরো মানে মনে না থাকে দরকার নাই, এনটি সিসিপি মনে রাখলেই হবে, এনটি সিসিপি অ্যান্টিবডি টেস্ট। এই দুইটা। আর কি আর এক্সরে করতে দিতে পারি? তা তো আগেও বললাম, এক্সরে করতে দিতে পারি। এক্সরে করলে এক্সরে যেই জয়েন্টের রয়েছে, যদি তার হাতের জয়েন্টের হয় সেই হাতের সেই জয়েন্টের এক্সরে করতে দেব, বা পায়ের জয়েন্টের হলে পায়ের সেই এফেক্টেড জয়েন্টের এক্সরে করতে দেব। আর অনেক সময় আমরা চেস্ট এক্সরে করতে দেই। কেন চেস্ট এক্সরে করতে দেই? যে এখন পড়াইতেছি কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার রোগের নাম শুনছেন? রিউমেটিক ফিভার, বাত জ্বর, ঠিক আছে? রিউমেটিক ফিভার হচ্ছে বাত জ্বর। রিউমেটিক ফিভারও এক ধরনের অটোইমিউন ডিজিজ। আর একটা ডিজিজ আছে রিউমেটিক হার্ট ডিজিজ, এটা হচ্ছে বাত জ্বরের। এই তিনটা ডিজিজ, হ্যাঁ এই তিনটে ডিজিজই কাছাকাছি, তিনটাই অটোইমিউন ডিজিজ, তিনটা কাছাকাছি। এই জন্য আমরা চেস্ট এক্সরে করতে দিই, যে কোনো ফাইন্ডিং আছে কিনা চেস্টে, লাঙে বা হার্টে ফাইন্ডিং আছে কিনা এইটা দেখার জন্য। চেস্ট এক্সরে করলে সাধারণত আমরা কার্ডিওমেগালি আছে কিনা, হার্ট বড় হয়ে গেছে কিনা এটা আমরা দেখতে পাই, ঠিক আছে? এজন্য আমরা এই রোগীদের চেস্ট এক্সরে করতে দিব। এছাড়াও এই সব রোগের ক্ষেত্রে লাঙেও অনেক সময় ইনফেকশন আমরা পাই, প্লুরাল এফিউশন পাই, ঠিক আছে? সাইড এফেক্টের কারণে, ঠিক আছে? এটা মেইন না, কিন্তু এটা হচ্ছে জটিলতা। এই রোগের জটিলতা হচ্ছে প্লুরাল এফিউশন, লাঙে ইনফেকশন হয়, এজন্য পানি জমে যায়, ইনফেকশন হয়েছে, এজন্য চেক করতে দিই। রিউমেটিক হার্ট ডিজিজ এগুলো কোন বয়সে বেশি হয়? এগুলো ছোটদের বেশি হয়, বড় বয়সে তেমন একটা হয় না, হইতে পারে কিন্তু এটা তাদের হওয়ার ছোট বয়সই হয়। ছোট বয়স বলতে 5 থেকে 11 বছর বয়সে বেশি হয়, ঠিক আছে? 5 থেকে 11 বছর বয়সে বেশি হয়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা যে কোনো বয়সে হইতে পারে, কোনো বয়সে হইবে না, যে কোনো বয়সই হইতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। স্যার এনটিসিসিবির ওইটা পয়েন্টটা কি বেড়ে যায় না কমে যায় ওটা? কোনটা? প্যানসাইটোপেনিয়া? এনটিসিসিবিতে
সিসিবি যে ওই রিপোর্টটা এন্টি সিসিপি অ্যান্টিবডি বারে কমে না, এটারে বলতে পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে? এমনি সময় নেগেটিভ, আমরা যারা সুস্থ স্বাভাবিক এদের ক্ষেত্রে আসবে নেগেটিভ, আর যাদের আছে তাদের আসবে পজিটিভ, ঠিক আছে? এই আরএ ফ্যাক্টর আর এন্টি সিসিপি অ্যান্টিবডি দুইটাই স্বাভাবিক, যারা সুস্থ তাদের ক্ষেত্রে নেগেটিভ আসবে, আর যারা অসুস্থ মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে পজিটিভ আসবে। ক্লিয়ার? জি স্যার এবার আসেন ট্রিটমেন্ট মেইন জিনিসে। ট্রিটমেন্ট আমরা কিভাবে করি, ঠিক আছে? তাহলে প্রথম কমপ্লেইনই পেশেন্টের ছিল ব্যথা, তাহলে তার ব্যথা কমানো লাগবে, ঠিক আছে? তাহলে তার ব্যথা কমানো লাগবে, প্রথম কমপ্লেইনই ছিল ব্যথা, তাহলে তার ব্যথা কমাবো কিভাবে? ব্যথা কমাবো এনএসআইডির মাধ্যমে। এনএসআইডি মানে কি আগে একদিন বলছিলাম, এনএসআইডি মানে কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তাহলে প্রথমেই আমরা দেব এই এনএসআইডি। এনএসআইডি এর কিছু এক্সাম্পল বলেন তো, ব্যথার ওষুধের নাম বলেন তো, আগের দিন আমি বলছিলাম, দেখি মনে আছে কিনা। নেপ্রোজেন প্লাস ইসিমিপ্রাজল, হ্যাঁ, আর তারপর আইবুপ্রোফেন দেওয়া যায়, হ্যাঁ, আর তারপর হচ্ছে আপনার ইটোরোকোজিব, কিটো, ইটোরোলাক, হ্যাঁ তারপর হ্যাঁ, হচ্ছে এটা প্যারাসিটামল, অনেকগুলো বলছেন। এর ডাইক্লোফেনাক, ভিতর হ্যাঁ, এর ভিতর সব থেকে কম পাওয়ারের কোনটা, মানে মাইল্ড ডাইক্লোফেনাক, কেজে কোনটা দেবেন? প্যারাসিটামল, প্যারাসিটামল প্যারাসিটামল, মাইল্ড নাবুমেটন এই করেন। মাইল্ড ক্ষেত্রে মানে কম ব্যথায় আমরা সব সময় দেব প্যারাসিটামল। সেই ক্ষেত্রে মাইল্ডের পর যখন একটু বেশি ব্যথা তখন আমরা দেব কি, তখন আমরা দেব ন্যাপ্রোক্সেন, ঠিক আছে? ন্যাপ্রোক্সেন। আর আমরা নেপ্রোজেন প্লাস ইসিমিপ্রাজল চুজ করতে পারি। অ্যাকিউট পেইনের ক্ষেত্রে অ্যাকিউট পেইন যদি আপনার বেশি বা কম হয় এর উপর আমরা ওষুধটা ঠিক করি, ঠিক আছে? যদি জি, কম স্যার। ব্যথা হয় তাহলে আমরা প্যারাসিটামলই দেব, যদি ব্যথা একটু বেশি হয় তাহলে আমরা দেব কি ন্যাপ্রোক্সেন দেব। ন্যাপ্রোক্সেন। আর ব্যথা যদি আরো বেশি হয় তখন আমরা কি দেব, ডাইক্লোফেনাক, কিটোরোলাক, ক্যানাডল, এগুলো, ঠিক আছে? আইবুপ্রোফেনও দেওয়া হয়, আইবুপ্রোফেনও কমন খুব, এগুলো তখন আমরা দেব। তাহলে প্রথমে আমাদের ট্রিটমেন্ট হইছে রিলিফ অফ সিম্পটম, মানে এই ব্যথা কমানোর জন্য দিতে হবে কি এনএসআইডি দিতে হবে। এই এনএসআইডি যে কোনো কিছুর একটা, সবগুলো কিন্তু দেওয়া যাবে না, একটা দিতে হবে যে কোনো, ঠিক আছে? তারপর কি করতে পারি, আর ফিজিওথেরাপি দিতে হবে, সকালে মর্নিং এক্সারসাইজ আস্তে আস্তে নিতে বলে, এক্সারসাইজ কথা বুঝাচ্ছে, ঠিক আছে? ফিজিওথেরাপির কথা বুঝাচ্ছে। এ বাদে আর কি দিতে পারি? এ বাদে স্পেসিফিক কিছু ড্রাগ আছে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য, এই গ্রুপটারে বলে ডিএমএআরডি। এই জায়গায় লেখা আছে দেখেন, ডিএমএআরডি। এটার পুরো মানে কি? ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ। ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ, ডিএমএআরডি। এই রিউমেটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ডিএমএআরডি দেই, ঠিক আছে? ডিএমএআরডির ভিতরে অনেকগুলো ওষুধ আছে, কিছু এক্সাম্পল আপনারা লিখে নেন কি কি ওষুধ আছে। সালাদিন, এই জায়গায় লেখা আছে। আসতে আছে আমাদের সালফাসালাজিন আর মিথোট্রেক্সেট, ঠিক আছে? সালফাসালাজিন, মিথোট্রেক্সেট। এছাড়াও আমরা ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে পারি। এছাড়াও আরো ড্রাগ আছে, এতগুলো আপনাদের লাগবে না মনে রাখা। সালফাসালাজিন আর মিথোট্রেক্সেটটা মনে রাখেন, এই দুইটাই ইম্পর্টেন্ট, এই দুইটা আমরা বেশি দেই ডিএমআরডির ভিতর। সালফাসালাজিন, মিথোট্রেক্সেট আর ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই দুটো মনে রাখতে পারেন। এ বাদে আর কি দিতে পারি? এ বাদে আমরা স্টেরয়েড দিতে পারি। এই যে আগের গ্রুপটার নাম বলছি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, মানে এগুলো স্টেরয়েড না। আর আমরা এ বাদে স্টেরয়েডও দিতে পারি, ঠিক আছে? স্টেরয়েড ইনজেকশন দেয় না, ওই স্টেরয়েড ইনজেকশন আমরা দিতে পারি, হাইড্রোকর্টিসন জাতীয় এগুলো, ঠিক আছে? এই যে এই জায়গায় দুইটা ড্রাগ আছে দেখেন, ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই দুটো কিসের ড্রাগ বলতে পারবেন? কেউ জানেন? ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ম্যালেরিয়ার নাম শুনছেন? এই ম্যালেরিয়া দেওয়া এই ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, মেইনলি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ এই ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন। কিন্তু আমরা এই রিউমেটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজ করি। আর যাদের এই সব কিছু না তাদের ক্ষেত্রে কি করতে পারি? তাদের ক্ষেত্রে আমাদের অপারেশন করাইতে হবে, সার্জিক্যাল প্রসিডিউর। কি কি অপারেশন করাইতে পারি? সাইনোভেক্টমি করাইতে পারি, সাইনোভেক্টমি, আর্থোডেসিস, আর্থোপ্লাস্টি,
অস্টিওটমি, 4টা অপারেশন টোটাল, ঠিক আছে।